সিলেটে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম ও খাল খনন উদ্বোধন প্রধানমন্ত্রী। মহাসড়ক সংস্কার সহ রেল যোগাযোগ বাড়ানোর ঘোষণা, সরকারের কাজে আস্থা রাখার আহ্বান। রাস্তার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করব, কিন্তু রেলটাকে আমরা ডেভেলপ করতে চাই। পানিটাকে যাতে আমরা ব্যবহার করতে পারি, জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়। নতুন করে স্পোর্টসের যাত্রা শুরু, আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ গড়ে ওঠার আশা প্রধানমন্ত্রীর। খেলাধুলার মাধ্যমে বিশ্বে বাংলাদেশকে তুলে ধরার আহ্বান। তোমরা স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। কেউ খেলোয়াড় হবে, কেউ গায়ক হবে, কেউ মিউজিশিয়ান হবে, এক একজন এক একটা হবে। সরকার, রাষ্ট্র তোমাদের পাশে আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সংস্কার নিয়ে মানুষকে ভুল বুঝিয়ে দেশ অস্থিতিশীল করার চেষ্টায় জামায়াত, বলছে বিএনপি। গণভোটের রায় না মানলে রাজপথে দাবি আদায়ের হুঁশিয়ারি 11 দলের। তেল সংকটের জন্য বিপণন কোম্পানির গাফিলতিকে দায়ী করলেন জ্বালানি মন্ত্রী। সচিবের নির্দেশ অমান্যের অভিযোগ। পাম্পে দীর্ঘ লাইনের পেছনে ছিল রাজনৈতিক দুরভিসন্ধি। হাওরে কৃষকের কান্না, তলিয়ে থাকা ধান কাটার লড়াই, বাড়তি মজুরি ও শ্রমিক সংকটে ফসল শুকানোর চ্যালেঞ্জ। উজানে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস, বাঁধ ধসের শঙ্কা। এবং রোহিঙ্গা ঢলে বনভূমিতে কাজ বন্ধ কৃষিকাজ। নাফ নদীতে আরাকান আর্মির ভয়ে জেলে, অপরাধ পাড়ায় উদ্বেগ। দ্রুত প্রত্যাবাসন সহ 7 দাবিতে আন্দোলন স্থানীয়রা। সিলেটে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম ও বাঁশিয়া খাল খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেহাল মহাসড়ক ঠিক করা সহ রেল যোগাযোগ বাড়ানোর ঘোষণা দেন তিনি। এ সময় সরকারের কাজে আস্থা রাখার আহ্বান জানান সরকার প্রধান। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। সরকার গঠনের পর প্রথমবারের মতো সিলেটে প্রধানমন্ত্রী। সুরমার মেয়ে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে সকালে আকাশপথে পূর্ণভূমি সিলেটে পৌঁছান তারেক রহমান। বৈরী আবহাওয়ার মধ্যেই সেখান থেকে নিজ বাসে রওনা হন শহরের উদ্দেশ্যে। প্রচণ্ড বৃষ্টির মধ্যেই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে সিলেট সফরের কার্যক্রম শুরু করেন সরকার প্রধান। এ সময় দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত করেন তারেক রহমান। ওই বৃষ্টি তো পরে হয়েছে। পরে শহরের সুরমা নদীর পাড়ে চাঁদনী ঘাটে যান সরকার প্রধান। জলাবদ্ধতা নিরসনে সুরমা নদীর উভয় পাড়ে বন্যা প্রতিরোধী অবকাঠামো প্রকল্প সহ বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাশেই সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত সুধী সমাবেশ যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জলাবদ্ধতা নিরসনে খাল খননের উপর জোর দিতে হবে। নদী বা খালে পলিথিন বর্জ্য না ফেলতেও সবার প্রতি আহ্বান জানান তারেক রহমান। বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথা জানান তিনি। জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানিটিকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে। ঢাকা সিলেট মহাসড়কের বেহাল দশার কথা তুলে ধরে আগামী কয়েক বছরের মধ্যে এই সড়কের উন্নয়ন কাজ শেষ করার কথা জানান সরকার প্রধান। রেল যোগাযোগ বাড়াতে 2 লেন করার কথাও জানান প্রধানমন্ত্রী। আগামী কয়েক বছরের মধ্যে আমরা এটা ইনশাআল্লাহ শেষ করতে পারবো, এবং তার ফলে যেটা হবে, মানুষের যাতায়াতে, ঢাকা টু সিলেট, সিলেট টু ঢাকা যাতায়াত, বাই রোড যাতায়াতের এত কষ্ট মানুষকে ইনশাআল্লাহ ভোগ করতে হবে না। রাস্তার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করব, কিন্তু রেলটাকে আমরা ডেভেলপ করতে চাই। এ ব্যাপারে আমরা চেষ্টা করছি ডবল লাইন কিভাবে করা যায়। বর্তমান সরকারের বয়স খুব কম সময় হলেও প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান। 2.5 মাস বয়সে একটি শিশু কিন্তু হাঁটতে পারে না। শিশুটাকে হাঁটতে হলে আরো কিছুদিন অপেক্ষা করতে হয়। বর্তমান সরকারের বয়স 2.5 মাসের মতো। তবে আমরা এরই ভিতরে আমরা যে সকল কমিটমেন্ট দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, দেশের মানুষকে আমরা দিয়েছিলাম, সেই কমিটমেন্টগুলো বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। বন্যা প্রতিরোধী অবকাঠামো প্রকল্প সহ বেশ কয়েকটি প্রকল্প এই সিলেটে উদ্বোধন করেছেন সরকার প্রধান। তিনি বলছেন, জনগণকে সঙ্গে নিয়েই তার প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করতে চান তিনি। তাই প্রত্যেকের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সেখান থেকে বেরিয়ে সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের বাইশা নদী পুনর্খনন কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন তো বর্ষা শুরু হয়ে গেছে, এবছর তো আর শেষ হবে না, কিন্তু এই বছর নভেম্বর থেকে আবার আমরা খাল খনন শুরু করব, শুকনা মৌসুমটা শুরু হলে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, সিলেট।
খেলাধুলার মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশু কিশোরদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর জোর দেন তিনি। বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রীড়াবিদ তৈরি করবে বাংলাদেশ। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের আরও একটি রিপোর্ট। সিলেট জেলা স্টেডিয়ামে শিশু কিশোর শিক্ষার্থী আর খুদে খেলোয়াড়দের ভালোবাসায় সিক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমানকে সঙ্গে নিয়ে অনুষ্ঠান স্থলে প্রবেশের পরই গগন বিদারী উচ্ছ্বাসে মেতে ওঠে তারা। পরে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নতুন করে স্পোর্টসের কার্যক্রম শুরু করেন সরকার প্রধান। নির্ধারিত মঞ্চে আসন গ্রহণের পর খুদে প্রতিযোগীদের ডিসপ্লে উপভোগ করেন প্রধানমন্ত্রী। পরে নতুন করে স্পোর্টস 2026-এর উদ্বোধন করেন তিনি। বক্তব্যে নতুন করে স্পোর্টসের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। দেশের সব শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে আহ্বান জানান সরকার প্রধান। পড়ালেখার পাশাপাশি প্রত্যেককে খেলতে হবে। তোমাকে ঠিক করে নিতে হবে তুমি কি করবে, এবং তুমি যখন নিজেকে ঠিক করে নিতে পারবে, নিজের লক্ষ্যকে স্থির করে নিতে পারবে, তখন তুমি সেই টার্গেট অ্যাচিভ করার জন্য সেই সামনের দিকে তোমাকে এগোতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে মেধা বিকাশের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে আগামীর অ্যাম্বাসেডর হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, আদর্শ মেধাবী মানুষ হিসেবে তাদের গড়ে তুলতে সব ধরনের সহযোগিতা করবে সরকার। সারা বাংলাদেশে আজকে যারা স্টেডিয়ামগুলোতে বসে আছে ছোট বন্ধুরা, ইনশাআল্লাহ তোমরা স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। খেলার ক্ষেত্রে হোক, পড়ালেখার ক্ষেত্রে হোক, সরকার থেকে আমরা আমাদের দেশের যেই সামর্থ্য আছে, যতটুকু আমাদের ক্যাপাবিলিটি আছে, আমরা আমাদের ছোট বন্ধুদের পাশে আছি। বক্তব্য শেষে পুরো মাঠ ঘুরে খুদে প্রতিযোগী ও স্টেডিয়ামের গ্যালারিতে থাকা শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান। স্বপ্নের পথে বিজয়ের সাথে, এই স্লোগানে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বললেন, তৃণমূল থেকে যেমন পেশাদার খেলোয়াড় তারা উঠিয়ে আনবেন, একই সঙ্গে এই খেলোয়াড়রাই আগামীতে আন্তর্জাতিক বিশ্বে দেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন। একই সঙ্গে আর্থিক সচ্ছলতা এনে দেবেন প্রতিটি পরিবারকে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, সিলেট। সংবিধান সংস্কার নিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে জামায়াত, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেছেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে আন্দোলন করছে বিরোধীরা। জানান, উচ্চকক্ষে পিআর ও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে একমত হয়নি বিএনপি। এ বিষয়ে সংসদে সমাধান হবে বলেও জানান মির্জা ফখরুল। সংবিধান সংশোধনের কমিটিতে বিরোধীদের যোগ দেওয়ার আহ্বান তার। শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে জড়ো হন নেতাকর্মীরা। নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। এ সময় কোনো রাজনৈতিক দল রাষ্ট্রবিরোধী কার্যক্রম করলে বিএনপি নয়, আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে বলে জানান নজরুল ইসলাম খান। যে দলটি, এই যে দলের নেতাকর্মীরা, তারা এতদিন ধরে জনগণকে নিপীড়ন করেছে, জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, এই দলটা এবং তাদের নেতাকর্মীদের বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাওয়া উচিত না। রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কোনো কাজ করলে সেটা দেখার দায়িত্ব রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান আছে, এটা তাদের কাজ, এটা বিএনপির কাজ না। রাজধানী শেরেবাংলা নগরের এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, জামাত সংবিধান সংস্কার নিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে আন্দোলন করছে বিরোধীরা। এর সমাধান সংসদে হবে বলেও জানান তিনি। জুলাইয়ের সনদের প্রত্যেকটা জায়গায় আমরা ছিলাম, জামাতের নেতৃত্বে 11 দল, এরা সম্পূর্ণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, তারা এটার উপরে আন্দোলন করছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আবার বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা। আমি আশা করব সংবিধানের যে বিতর্ক শুরু হয়েছে, সেই বিতর্ক শেষ হয়ে এটা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। বিতর্ক বাদ দিয়ে অর্থনৈতিক অবস্থার উত্তরণে জাতীয় ঐক্যের আহ্বান জানান বিএনপি মহাসচিব। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। গণভোটের রায় না মানলে রাজপথে দাবি আদায়ের হুঁশিয়ারি দিয়েছে জামায়াত। জুলাই সনদ বাস্তবায়ন না করা জাতিসংঘে প্রতারণার শামিল বলে অভিযোগ দলটির নেতাদের। এদিকে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় গণমিছিল করেছে 11 দল। জুলাই সনদ ও গণভোটের রায় ইস্যু নিয়ে সরকারি ও বিরোধী দলের উত্তাপ সংসদ ছাপিয়ে গড়িয়েছে রাজপথে। আন্দোলন চালিয়ে যাচ্ছে জামায়াত, এনসিপি সহ 11 দলীয় ঐক্য।
শনিবার বিকেলে জেলায় জেলায় গণমিছিল করে জোটটি। এতে তৃণমূলের জামায়াত, এনসিপি সহ 11 দলের নেতাকর্মীরা অংশ নেন। জুলাই সনদ ও গণভোটের রায় কার্যকর না হলে জনগণকে রাজপথে নেমে আসার আহ্বান জানান তারা। খুলনা প্রেস ক্লাবে এক সেমিনারে বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। অভিযোগ করেন, জনরায় উপেক্ষা করে ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে বিএনপি। আমাদের লিডার অফ দি অপোজিশন যে কথা বলেন যে সরকার ধীরে ধীরে এখন ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে, এই কথাটা কি আপনাদের বিশ্বাস হয়? এই যদি মানা হয় তাহলে এত রক্ত, এত আন্দোলনের কোনো প্রয়োজন নেই। আর এটা যদি মানা না হয়, আজকের প্রবন্ধকার সংকট বলেছেন সাংবিধানিক সংকট তৈরি হবে। এদিকে দুপুরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সরকার গণভোটের রায় নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে। রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংসদ ও রাজপথে আন্দোলন চালিয়ে যাবে বিরোধী জোট। যারা বিএনপিকে ভোট দেয় নাই তাদের সঙ্গে প্রতারণা করছে, বিষয়টা এমন নয়। বরং যারা বিএনপিকে ভোট দিয়েছে এবং গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে তাদের সাথেও বিএনপি প্রতারণা করছে। এই যে নিজের অনুসারীদের সঙ্গে প্রতারণা করা, এইটা কোনো একটা দলের জন্য নৈতিক অবস্থান হতে পারে না। এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার জানান, রোববার রাজধানীতে জাতীয় কনভেনশন করবে এনসিপি। তারিফ রহমান, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরও থাকছে। ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প। তেহরানকে টোল দেয়া জাহাজে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি। ফের হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র, বলছে আইআরজিসি। জ্বালানি সংকটের পেছনে বিপণন কোম্পানিগুলোর গাফিলতি দায়ী বলে স্বীকার করলেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, পাম্পে দীর্ঘ সারির পেছনে যেমন ছিল রাজনৈতিক উদ্দেশ্য, তেমনি সংকটে জ্বালানি বিভাগের নির্দেশনায় কাজ করেনি বিপণন কোম্পানিগুলো। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় গ্রাহকদের তীব্র ভোগান্তি। জ্বালানি তেলের সংকটে প্রায় 2 মাস ধরে দেখা যায় এমন পরিস্থিতি। তবে দাম আর সরবরাহ বাড়ানোর পর এখন বদলেছে সে চিত্র। সংকটের জন্য এতদিন আতঙ্কিত হয়ে বেশি তেল কেনা আর মজুদ প্রবণতাকে দায়ী করলেও এবার কিছুটা সুর বদলালেন জ্বালানি মন্ত্রী। মূল কারণ ছিল আমাদের এইসব কোম্পানিগুলো, তাদেরও গাফলতি ছিল। আর্টিফিশিয়াল মোটরসাইকেলের লাইন লাগছে, পলিটিক্যাল একটা মোটিভেশন ছিল, কিন্তু আমাদের লোকজন যদি ওটাকে ঠিক মতো ক্যাটারিং করতো তাহলে এই লাইনও থাকতো না। জ্বালানি সংকট আর লোডশেডিং এর প্রসঙ্গ টেনে নিজস্ব সম্পদ অনুসন্ধানে জোর দেন মন্ত্রী। পেট্রোল পাম্পের লাইন যেতে যেতে না যেতে আবার বিদ্যুতের লোডশেডিং শুরু হয়ে গেল। এই যে সব প্রবলেমগুলো আছে, এগুলোকে ওভারকাম করতে পারে আমার দেশীয় সম্পদ যদি আমরা আহরণ করতে পারি এবং দিতে পারি আর কি। রাজধানীতে আরেক অনুষ্ঠানে মন্ত্রী জানান, আগামী 5 বছরে নবায়নযোগ্য উৎস থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। এই সোলারকে এগিয়ে নেওয়ার জন্য উইল গিভ ইনসেন্টিভ। কিভাবে ট্যাক্স কমিয়ে এটা ঠিক করা যায়, যারা সোলারকে ব্যবহার করে বেশি তাদেরকে কিভাবে ইনসেন্টিভ দেওয়া যায়, এগুলো আমরা চিন্তা করছি। মন্ত্রী জানান, জুনের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি নীতি তৈরি করবে সরকার, যা হবে বিনিয়োগ বান্ধব। এই পলিসিটা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টি ও উজানের ঢলে হাওরে তলিয়ে গেছে কৃষকের কষ্টের ফসল। বাড়তি মজুরি ও শ্রমিক সংকটে পরিবারের সদস্যদের নিয়েই ধান কাটছে অনেকে। বৃষ্টির কারণে ফসল শুকানো নিয়েও চরম বিপাকে চাষিরা। উজানে ভারী বৃষ্টির পূর্বাভাসে ফসল রক্ষা মাদ ধসের শঙ্কায় পানি উন্নয়ন বোর্ড। কোথাও হাঁটু পানি, কোথাও বা কোমর সমান বিস্তীর্ণ হাওর অঞ্চলে পানিতে তলিয়ে পাকা ধান। শ্রমিকের মজুরি বাড়ায় নেত্রকোনার সরমুশিয়া হাওরে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ধান কাটতে জমিতে নামেন কৃষকেরা। অনুমানে তলিয়ে থাকা ধান কাটতে গিয়ে আহত হন অনেকে। এদিকে সুনামগঞ্জে অতিবৃষ্টি ও উজানের ঢলে 16,000 হেক্টর জমির ধান নিম্নচ্ছিত। বৈরী আবহাওয়া আর বজ্রপাতে মৃত্যুর ভয়ে ধান কাটার শ্রমিক পাওয়া দায়। এর মধ্যে আবার ধান কেটে পাড়ে আনলেও নেই রোদ। এতে ধান শুকাতে গিয়ে দুশ্চিন্তায় কৃষক। খানি টানি লয়ে গ্রামের আজ রাত আখে মরতাছে, মরার কোনো সিকিউরিটি নাই। এই যে ধানের গেরাবাতি, এই যে ধান নষ্ট হয়ে যাইতাছে, আমরা কি পাবো আর মাজনেই কি পাইবো। আগামী 1 সপ্তাহ উজানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে ফসল রক্ষা বাদ ধসের শঙ্কায় পানি উন্নয়ন বোর্ড। আমাদের 1718 কিলোমিটার বাদ এগুলো আসলে দীর্ঘ সময় ওয়াটার রেজিস্ট্রেশন করার ক্ষমতা আস্তে আস্তে কমে যাচ্ছে। তা এটি আসলে যে কোনো সময় একটা বিভিন্ন জায়গায় দুর্যোগপূর্ণ অবস্থা তৈরি হতে পারে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এবং সরাইল অঞ্চলে এখনো 30 ভাগ ধান পানির নিচে তলিয়ে। এতে বিপাকে প্রান্তিক কৃষকেরা। দিনের অবস্থা ভালো শুকাইতে পারে না,
ইটা নষ্ট হইতাছে, গ্যাস দিতেছে, ধান কলার মাঝে রাইকেও নষ্ট করতেছে। মাত্র ফসল এটা আমরা এটা লই বাচ্চা কাচ্চা লইয়া চলি, এটা যদি না হতো তো আমরা উপায়ই নাই। কিশোরগঞ্জের বেশিরভাগ নদীর পানি বাড়ছে, এতে নতুন করে পানির নিচে চলে যাচ্ছে ধানের জমি। 1.5-2 হাজার টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না কৃষি শ্রমিক। নিজ উদ্যোগে এখন পর্যন্ত 53 ভাগ ধান কেটেছে কৃষকেরা। তো 700 এরপরেও হয় না, লোক পায় না, লোক কাজ করতে পারে না শীতের জন্য। এছাড়া মৌলভীবাজারে 1432 হেক্টর এবং হবিগঞ্জে প্রায় 8000 হেক্টর বোরো ধান পানিতে ডুবে আছে। শ্রমিক সংকটে ধান কাটতে না পারায় নষ্ট হচ্ছে অধিকাংশ ফসল। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় দেয় জীবিকায় প্রভাব পড়েছে স্থানীয়দের। ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের চলাচলে অপরাধেও বেড়েছে উদ্বেগ। দ্রুত প্রত্যাবাসন সহ 7 দফা দাবিতে এবার আন্দোলনে স্থানীয়রা। স্থানীয় সংসদ সদস্য জানান, 2027 সালে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে কাজ করছে সরকার। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের প্রায় 10,000 একর বনভূমিতে চাষাবাদ করে জীবিকা চলত স্থানীয়দের। নাপ নদীতে মাছ আর কাঁকড়া শিকার ছিল আয়ের উৎস। 2017 সালের 25শে আগস্ট রোহিঙ্গা আগমনের পর 9 বছরে সেই পথ প্রায় বন্ধ। বনভূমিতে বেড়েছে অপহরণ সহ নানা অপরাধ। এমন পরিস্থিতিতে উখিয়া ও টেকনাফের বাসিন্দারা নেমেছেন আন্দোলনে। দাবি ক্যাম্প কেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণ সহ 7 দফা বাস্তবায়ন। রোহিঙ্গারা কাঁটাতারের বাইরে গিয়ে তারা বিভিন্ন কাজকর্ম করে, সেজন্য আমাদের যারা স্থানীয় জনগোষ্ঠী আছি আমাদের নিরাপত্তা হুমকির মধ্যে পড়তেছে। বনভূমি উজাড় ও পাহাড় কেটে স্থায়ী আবাসনের মাধ্যমে রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদী পুনর্বাসনের চেষ্টা প্রত্যাবাসনকে বাধাগ্রস্ত করছে অভিযোগ সচেতন মহলের। অবিলম্বে এই সমস্ত পুনর্বাসনের মতো প্রকল্প যদি বন্ধ করা না হয় আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব। আমরা বলতে বলতে যদি শেষ পর্যন্ত কেউ না শুনে, তাহলে এখানে সকল মানুষ মিলে আমরা আন্দোলন সংগ্রাম করা ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। কর্মসূচিতে অংশ নিয়ে স্থানীয় সংসদ সদস্য জানান, 2027 সালে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে কাজ করছে সরকার। আগামী 27 সাল থেকে একটা রিফিউজিও 27 সালের ভিতরে একটা রিফিউজিও বাংলাদেশে আর থাকবে না। উখিয়া ও টেকনাফের 33টি ক্যাম্পে বসবাস করছে 12 লাখের বেশি রোহিঙ্গা। তার বিপরীতে স্থানীয় বাসিন্দা রয়েছেন প্রায় 5 লাখ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সংঘাত অবসানে ইরানের দ্বিতীয় প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। বলেন, সমঝোতা না হলে ফের যুদ্ধ শুরু হবে। এমন পরিস্থিতিতে তেহরানকে টোল দিয়ে হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজকে নিষেধাজ্ঞার আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানে অবিস্ফোরিত মার্কিন বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে আইআরজিসির 14 সদস্য নিহত হয়েছেন। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সিলেটে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম ও খাল খনন উদ্বোধন প্রধানমন্ত্রীর। মহাসড়ক সংস্কার সহ উন্নত রেল যোগাযোগের ঘোষণা। নতুন কুড়ি স্পোর্টসের যাত্রা শুরু। সংস্কার নিয়ে মানুষকে ভুল বুঝিয়ে দেশ অস্থিতিশীল করার চেষ্টায় জামায়াত, বলছে বিএনপি। গণভোটের রায় না মানলে রাজপথে দাবি আদায়ের হুঁশিয়ারি 11 দলের। এবং হাওরে কৃষকের কান্না, তলিয়ে থাকা ধান কাটার লড়াই। বাড়তি মজুরি ও শ্রমিক সংকটে ফসল শুকানোর চ্যালেঞ্জ। উজানে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস, বাঁধ ধসের শঙ্কা। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে থাকছেন রোজা। ধন্যবাদ জাফর। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।